জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে ভর্তি হয়েছেন, এখন কিভাবে অল্প পড়েই এ প্লাস নিশ্চিত করতে পারবেন এবং কোন বই ফলো করবেন, কোথা থেকে শুরু করবেন এবং বিগত কত বছরের প্রশ্ন সলভ করবেন কিছুই বুঝতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো চলেন আমরা শুরু করি। দেখেন, আজকে আমরা যে ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব। গণিত ডিপার্টমেন্টের কি কি সাবজেক্ট আছে এবং কোন কোন সাবজেক্টগুলো আপনি বাদ দিতে পারবেন এবং কিভাবে অল্প পড়েই আপনার এ প্লাস নিশ্চিত করা যায় এবং বিগত বা কোন কোন প্রশ্নগুলো পড়তে হয়, কারণ এগুলো প্রতিটা বইয়ের অনেক বড় বড় কিন্তু হিউজ সিলেবাস। ঠিক আছে, তো আপনি কোথা থেকে শুরু করবেন, কোনগুলো পড়বেন কিছুই বুঝতে পারছেন না বই খুলে। তো আমরা আজকে সেই যে বিষয়গুলো আপনাদের জানাবো। তো চলেন আমরা এখন যে বিস্তারিত আলোচনায় শুরু করি। দেখেন, আপনি গণিত ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন। আমাদের সাধারণত ধারণা থাকে যে গণিত ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি তার মানে আমাকে গণিতই পড়তে হবে। আসলে বিষয়টা তাই না। আপনাকে প্রথম এবং দ্বিতীয় বর্ষে ইংরেজি এবং নন মেজর সাবজেক্টগুলো পড়তে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসছে যে নন মেজর আবার সাবজেক্ট কি? আমরা আস্তে আস্তে সবকিছুই যাব। আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনার সকল প্রশ্নের অ্যান্সার আমি একদম আপনাকে রেডি করে রেখেছি। ঠিক আছে, তো দেখেন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আপনি ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত বিভাগে ভর্তি হয়েছেন। আপনার এটা আমি প্রথম বর্ষের সিলেবাস নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, প্রথম বর্ষের সিলেবাস নিয়ে আলোচনা করছি আর কি। তো তোমরা জানো এই 24-25 সেশন থেকে আমাদের নতুন একটা সিলেবাস দেওয়া হয়েছে। এই সিলেবাসের আলোকে আজকের এই ভিডিওটি। ঠিক আছে, তো আজকের এই যে ভিডিওটি করা হচ্ছে তারা কিন্তু 25-26 সেশন এবং এর পরবর্তীতে যদি আমাদের সিলেবাস চেঞ্জ না হয় কোনো, তাহলে তার পরবর্তীতে সবাই দেখতে পারবে। ঠিক আছে, তো দেখেন, আর আমাদের এই নতুন সিলেবাসটা যুক্ত হয়েছে 2024-25 যে শিক্ষাবর্ষ থেকে। ঠিক আছে, তো প্রথমেই আমি এক নম্বর দিয়ে যে কথাটা বলছি সেটা হলো কম্পালসারি সাবজেক্ট। আপনার দুইটা কম্পালসারি সাবজেক্ট আছে। এখন আপনার প্রশ্ন কম্পালসারি সাবজেক্ট কি? কম্পালসারি সাবজেক্ট মানে বাধ্যতামূলক, অর্থাৎ দুইটা সাবজেক্ট আপনি যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো সাবজেক্টে ভর্তি হন না কেন, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আপনার যে উদ্ভিদ বিদ্যা, পরিসংখ্যান, বাংলা, ইংরেজি, আপনাকে এই দুইটা সাবজেক্ট পড়াই লাগবে। সেটা কি? হিস্টোরি অফ বাংলাদেশ অর্থাৎ স্বাধীন বাংলাদেশের ইতিহাস। ঠিক আছে, স্বাধীন বাংলাদেশের যে ইতিহাস সেটা আপনাকে পড়াই লাগবে। 2 নম্বরে এই নতুন এটা সিলেবাসে যোগ করা হয়েছে, সেটা আইসিটি। ঠিক আছে, আইসিটি এটা তো আপনার যোগ করা হয়েছে। এই দুইটা সাবজেক্ট সবাইকেই কিন্তু পড়তে হবে, মাস্ট বি। ঠিক আছে, এখন আপনার মেজর সাবজেক্ট। আমরা 1 নম্বরটা শেষ করলাম, 1 নম্বরের এই দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম। এবার 2 নম্বরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা সাবজেক্ট টোটাল 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি, এই 1 নম্বর, এই 2 নম্বর আর 3 নম্বর। ঠিক আছে, তো আপনি কম্পালসারি সাবজেক্টটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনার কাছে যাব মেজর সাবজেক্টে। আমরা মেজর সাবজেক্টে যাব। মেজর সাবজেক্ট মানে আপনি যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, আপনি গণিত ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, তার মানে গণিত সাবজেক্টগুলো আপনার মেজর। গণিত সাবজেক্টগুলো আপনার কি? মেজর। ঠিক আছে, গণিত সাবজেক্টগুলো আপনার যে মেজর। এই যে ইংরেজিতে লেখা আছে মেজর। মেজর সাবজেক্ট কি? যারা গণিত ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, যারা ভর্তি হয়েছেন তাদের মেজর সাবজেক্ট প্রথমে ক্যালকুলাস 1, তারপরে এই ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স, তারপরে 3 নম্বরে লিনিয়ার অ্যালজেব্রা এন্ড অ্যানালিটিক জিওমেট্রি। এই 3টা সাবজেক্ট আপনার মেজর, মানে আপনার গণিত বিভাগের সাবজেক্ট। তো প্রথম এবং দ্বিতীয় বর্ষে আপনার ভিন্ন ভিন্ন সাবজেক্ট গুলো থাকবে, তৃতীয় এবং চতুর্থ বর্ষে কোনো ভিন্ন সাবজেক্ট থাকবে না। তখন আপনাকে শুধু মেজর গণিত, তখন 7টা বা 8টা করে গণিতের বই থাকবে এবং মাস্টার্সে গিয়েও আপনার শুধু মেজর গণিত থাকবে, শুধুমাত্র ফিজিক্সের বই থাকবে। যারা গণিত ডিপার্টমেন্টে আছেন তাদের ফিজিক্সের 1টা বা 2টা করে বই থাকবে। ঠিক আছে, তো তখন আমরা আস্তে ধাপে ধাপে সবকিছুই বুঝতে পারবো। আপাতত আমরা প্রথম বর্ষ নিয়ে যে আলোচনা করলাম, ঠিক আছে, বা আলোচনা করছি আর কি। তো দেখেন, তাহলে মেজরে আপনাদের কয়টা সাবজেক্ট? 3টা সাবজেক্ট। এগুলোর ক্রেডিট কত করে, কত মার্ক, সামনে আমি সবকিছু আলোচনা করছি। আমরা একটা একটা করে আগে সাবজেক্টগুলো শেষ করি। দেখেন, এবার 3 নম্বর যে ক্যাটাগরিটা,
3 নম্বর ক্যাটাগরি হচ্ছে নন মেজর সাবজেক্ট। নন মেজর সাবজেক্ট, আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তার জন্য তো গণিত বিভাগ পেয়েছেন, নতুবা তো আপনি পেতেন না। এখন সায়েন্স মানে কি শুধু আপনি গণিতই পড়ছেন? এর আগে কি ফিজিক্স কেমিস্ট্রি আপনাকে তো এসএসসি ইন্টারে পড়তে হয়েছে, তো সেগুলো একেবারে বাদ দেওয়া যাবে না, তো আপনি শব্দ ভুলে যাবেন। তো আপনি যখন কোনো কলেজ বা কোনো প্রতিষ্ঠানে চাকরিতে যাবেন, চাকরি করতে বা চাকরি যদি পেয়ে যান, তখন ধরেন কোন একজন টিচার নাই, সাপোজ এটা একটা উদাহরণ দিচ্ছি জাস্ট, একজন টিচার নাই, সায়েন্সের একজন টিচার নাই, তখন আপনাকে হচ্ছে যেতে বললো। আপনি তো যদি কিছুই না জানেন তখন তো একেবারে কিছুই নিতে পারবেন না, অন্তত কিছু জানলে তো 2টা বা 4টা কথা বলতে পারবেন। ঠিক আছে, জাস্ট এটা কথার কথা বললাম আর কি, মেন বিষয়টা এটা না। এটা একটা আমাদের সিস্টেমিক্যালি ফলো করতে হবে। এখন এই আপনার হচ্ছে নন মেজর আপনাকে দুইটা ডিপার্টমেন্ট হচ্ছে বেছে নিতে হবে। নন মেজর সাবজেক্ট 2টা ডিপার্টমেন্ট বা 2টা সাবজেক্ট বেছে নিতে হবে। 2 সাবজেক্ট আমি লিখতে পারি এখানে, যে এইটুকুর মধ্যে এই এ বি এই সি তারপরে হচ্ছে ডি, এই 4টা অপশন থেকে আপনাকে 2টা ডিপার্টমেন্ট বেছে নিতে হবে। তো কি কি আছে চলেন আমরা দেখি। এ হচ্ছে বিভাগ আছে ফিজিক্স 1, তারপরে আছে ফিজিক্স 2। ঠিক আছে, অর্থাৎ আপনি ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে আপনাকে 2টা সাবজেক্ট পড়তে হবে। তারপরে কেমিস্ট্রি 1 আছে, বিতে আছে কি কেমিস্ট্রি, তাহলে আপনাকে একটাই সাবজেক্ট এখান থেকে পড়তে হবে। ঠিক আছে, আমি আস্তে আস্তে কথা ক্লিয়ার করছি, একটু আমার সাথে আমি সাবজেক্ট গুলো উচ্চারণ করে নিই। তারপরে সিতে আছে আমাদের ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিক্স অর্থাৎ পরিসংখ্যান। 4 নাম্বার আছে ইকোনমিক্স। তো যারা সাধারণত গণিত ডিপার্টমেন্টে পড়ে তারা ইকোনমিক্স নেয় না, ইকোনমিক্স এর দিকে যায় না, কারণ এগুলো আর্টস রিলেটেড সাবজেক্ট, এগুলোতে যায় না কেউ। ঠিক আছে, তাই এটা প্রথমে আমি মিশিয়ে দিলাম। এবার দেখো এই এ বি সি এই 3টা ক্যাটাগরি থেকে আপনাকে যে কোনো 2টা ক্যাটাগরি বেছে নিতে হবে, হয় এ বি বা হচ্ছে যে বিসি বা হচ্ছে এসি। তো সাধারণত যারা গণিত ডিপার্টমেন্টে পড়ে তারা ফিজিক্স অবশ্যই, তাদেরকে ফিজিক্স অবশ্যই লাগবে। না সরি, এই যে এখানে ফিজিক্স, এতে ফিজিক্স 1 2 আপনাকে পড়তেই হবে। ঠিক আছে, কারণ ম্যাথ আর ফিজিক্স তো এগুলো মোটামুটি আপনার রিলেটেড। আপনি যদি মনে করেন যে আমি কেমিস্ট্রি ইন্টারমিডিয়েটে ভালো করে পড়িনি, তাহলে আপনার দরকার নেই, আপনি পরিসংখ্যানে চলে যান। এই পরিসংখ্যান ডিপার্টমেন্ট থেকে এই পরিসংখ্যান একটা সাবজেক্ট আপনাকে পড়তে হবে। ঠিক আছে, তো এই ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে 2টা সাবজেক্ট, কেমিস্ট্রিরও কিন্তু 2টা হবে। এখানে আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল একটা থাকবে, এখানে একটা প্র্যাকটিক্যাল থাকে। হ্যাঁ, তো প্র্যাকটিক্যাল বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। প্র্যাকটিক্যাল বিষয়টা নিয়ে আপাতত মাথা খারাপ করার কোনো প্রয়োজন নাই। প্রতিটা বিভাগেই কিন্তু একটা একটা করে প্র্যাকটিক্যাল আছে। হ্যাঁ, প্রতিটা বিভাগে একটা একটা করে প্র্যাকটিক্যাল আছে, সেটা আমি আলোচনা করছি। এখন দেখেন, বেশি স্টুডেন্টরা বুঝতে পারে না এই নন মেজর সাবজেক্টটা। কম্পালসারি সাবজেক্টে কোনো সমস্যা নাই, 2টাতে আপনাকে 2টাই পড়তে হবে। মেজর 3টাতে 3টাই আপনাকে পড়তে হবে, এখানেও কোনো সমস্যা নাই। সমস্যা হয় এই যে নন মেজর বিষয়টা বুঝতে পারে না স্টুডেন্টরা। কি নন মেজর? দেখেন আমি এবিসি আলাদা করে দিয়েছি। এ হচ্ছে একটা ডিপার্টমেন্ট, মানে ফিজিক্স থেকে আপনাকে যে কোনো 2টা এই 2টা সাবজেক্টই পড়তে হবে। বি হচ্ছে ডিপার্টমেন্ট, বি কে আমি যদি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ধরি, তাহলে আপনাকে এখান থেকে কেমিস্ট্রি 1টা পড়তে হবে। সি যদি আমি পরিসংখ্যান ডিপার্টমেন্ট ধরি, তাহলে এই ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিক্স বা পরিসংখ্যান 1 একটা হচ্ছে এখানে পরিসংখ্যান 1। হ্যাঁ, পরিসংখ্যান 1 কি সম্ভবত এটা না, ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিক্স, মানে এই পরিসংখ্যানে একটা সাবজেক্ট আপনাকে পড়তে হবে। ঠিক আছে, এখন দেখেন ভালো করে খেয়াল করেন। তাহলে এই নন মেজর বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। হয় আপনাকে এখান থেকে এই নন মেজর এখান থেকে আপনাকে হয় এ বি সিলেক্ট করতে হবে বা বিসি সিলেক্ট করতে হবে বা সিএ সিলেক্ট করতে হবে। তো সাধারণত স্টুডেন্টরা হয় এ বি সিলেক্ট করে অথবা এসি, হয় এ বি সিলেক্ট করে অথবা এসি সিলেক্ট করে। কেন? কারণ এটা হচ্ছে কি ফিজিক্স 1 আর ফিজিক্স 2, এটা ম্যাথে পড়লে ফিজিক্স 1 আর 2 এটা আপনাকে পড়তে হবে। ঠিক আছে, মানে এটা বাধ্যবাধকতা নাই, কিন্তু সাধারণত এটাই হয় আর কি, কারণ ম্যাথ ফিজিক্স একে অপরের সাথে সম্পর্কযুক্ত, এটা না পড়লে তো হয় না। ঠিক আছে, তারপরে আপনি হয় কেমিস্ট্রি নিবেন অথবা পরিসংখ্যান নিবেন। এখন এখানে আবার আরেকটা জিনিস আছে, আপনাকে কলেজে আবার খেয়াল রাখতে হবে। অনেক কলেজ আবার বাধ্যতামূলক আপনাকে কেমিস্ট্রি নিতেই হবে। অনেক কি কলেজ আছে আপনাকে কেমিস্ট্রি বাধ্যতামূলক নিতে হবে। অনেক কলেজ আছে যে না, আপনি
চাইলে পরিসংখ্যান নিতে পারেন অথবা কেমিস্ট্রি নিতে পারেন, ঠিক আছে, এটা আপনার ইচ্ছার উপর, আপনাকে ছেড়ে দিবে। এখন ধরেন আপনি ফর্ম পূরণ করার আপনার ডিপার্টমেন্ট থেকে আপনাকে কেমিস্ট্রি নিতে বললো, কিন্তু আপনি ভুল করে ধরেন বা ইচ্ছাকৃতভাবে ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স নিয়ে নিলেন বা আপনার চলে এসেছে, তখন আপনার কি হবে যে সাথে যদিও এখন আপনার যে দেখা দেখির বিষয়টা নাই বা এটা আমার বলা আসলে উচিত না, কিন্তু আপনাকে একাই তখন পরীক্ষা দিতে হবে, প্র্যাকটিক্যাল আপনাকে একাই তখন করতে হবে, কারণ প্রতিটার আবার প্র্যাকটিক্যাল আছে। কিন্তু এই হিসাবে আপনাকে খেয়াল করে নিতে হবে আপনার ডিপার্টমেন্টে মেজরিটি পার্সেন্ট যে হচ্ছে বিষয়টা নেবে সেটা হচ্ছে নিতে হবে, তাছাড়া কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, ঠিক আছে। কারণ এখানে দেখেন এই কম্পালসারিতে একটা আপনার হচ্ছে ল্যাব আছে, একটা আপনার এখানে ল্যাব বা আপনার প্র্যাকটিক্যাল আছে, আইসিটির একটা ল্যাব আছে, ঠিক আছে। এইটা নিয়ে এই প্র্যাকটিক্যাল বা ল্যাবটা নিয়ে আপনার এখন মাথা খারাপ করার দরকার নাই। কারণ কি, কারণ এগুলো লিখিত পরীক্ষা শেষ হবে, তারপর আপনাকে কলেজ থেকে সাজেশন দেবে কিছু, যে এগুলো করে আসতে হবে, অল্প আপনাকে হয়তো 4-5টা দিবে, সেখান থেকে একটা বা দুইটা ওইগুলো আপনাকে হচ্ছে যে একাদ রকম। আমরা হচ্ছে যে 21-22 সেশনের, তো আমরা হচ্ছে যে এই প্র্যাকটিক্যালটা আমাদের তো আইসিটি ছিল না, তাই এখানে এখন আইসিটিটা আসলে কিভাবে হবে সেটা আমাদের হচ্ছে তেমন ভাবে জানা নাই। তো সাধারণত এগুলো কম্পিউটার রিলেটেডই কিছু আপনাকে টাইপিং বা এগুলো হচ্ছে বাইরে থেকে টিচার আছে, তো যার শুধু একটু পরীক্ষা নিরীক্ষা আর কি। প্র্যাকটিক্যাল নিয়ে কোনো ভয় খাওয়ার দরকার নেই, প্র্যাকটিক্যাল মার্ক আপনি নিশ্চিত থাকেন, ঠিক আছে, প্র্যাকটিক্যাল নিয়ে কোনো ভয় খাওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এবার মেজর যে সাবজেক্ট, এই মেজর সাবজেক্টটা আপনার ম্যাথ ল্যাব 1 থাকবে, এখানে হচ্ছে ম্যাথ ল্যাব 1 থাকবে। এখানেও আপনাকে কলেজ থেকে পরীক্ষা যেদিন শেষ হবে তারপরের দিন আপনাকে কলেজ থেকে ডাকবে, তখন কলেজ থেকে ডেকে কি কি পড়তে হবে, পরীক্ষার আগে হচ্ছে যে 10-15টা বা 10টা ক্লাস নেবে বা 4টা বা 5টা, একাধ কলেজে একাধ নিয়ম, ঠিক আছে, দিয়ে আপনার পরীক্ষার ডেট দিবে, দিয়ে পরীক্ষা নেবে, ঠিক আছে। অতএব এটা নিয়ে ভয় খাওয়ার কোনো প্রয়োজন নাই। আর এই ফিজিক্স 1-2 তে কোনো প্র্যাকটিক্যাল নাই, এই কেমিস্ট্রি 1, আর এখানে যে 2 নম্বর বিষয়টা আসবে সেটা হচ্ছে এখানে কেমিস্ট্রির কিন্তু একটা কি আছে বলতো, আপনার হচ্ছে যে ল্যাব আছে, এখানে আবার হচ্ছে ল্যাব আছে বা আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল করাবে, আবার এই যে পরিসংখ্যানেও কিন্তু আবার হচ্ছে ল্যাব আছে বা হচ্ছে প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে। তাহলে আপনি এই কেমিস্ট্রি বা এই পরিসংখ্যান যেটাই নেন না কেন, আপনাকে বুঝে শুনে নিতে হবে। কেন? কারণ ধরেন আপনার ডিপার্টমেন্টে আপনি পরিসংখ্যানটা নিয়ে নিয়েছেন আর সবাই নিয়েছে কেমিস্ট্রি, এখন এখানে একজন স্টুডেন্টের জন্য তখন বাইরে থেকে হচ্ছে স্যার নিয়ে আসতে হবে, বা আপনার হয়তো বা কলেজে পরিসংখ্যানের কোনো স্যার নাই, তখন আপনাকে প্র্যাকটিক্যালটা কিভাবে শিখাবে আমাকে একটু বলেন তো। তো এই কারণে এটা খুব এই দুইটা সাবজেক্টের মধ্যে নন মেজরটা এটা একটু কলেজে যোগাযোগ করে আপনাদের ডিপার্টমেন্ট হেড বা অফিসের সহকারী যিনি আছেন তাদের সাথে কথা বলে এগুলো ঠিক করতে হবে, এটা একটু ঠিক করে নিতে হবে, ঠিক আছে। এখন আমরা এগুলোর কত মার্কের পরীক্ষা হয়, আপনি বিগত কত বছরের প্রশ্ন পড়বেন, এসব নিয়ে হচ্ছে যে চলেন এখন আমরা আলোচনা শুরু করি। তো এইগুলো যেন কোনোটা মিস না যায়, সেজন্য আমি একটু একটা করে আপনার হচ্ছে নোট হচ্ছে করে নিয়েছি, ঠিক আছে। এখন দেখেন এই হিস্টোরি অফ বিডি অর্থাৎ স্বাধীন বাংলাদেশের ইতিহাস, এখানে টোটাল মার্ক হচ্ছে আপনার 100, কিন্তু আপনার পরীক্ষা হবে 80 মার্কের। কেন পরীক্ষা হবে 80 মার্কের? প্রশ্ন আসতে পারে না আপনার কাছে, পরীক্ষা আপনার 80 মার্কের হবে, আর 20 মার্ক থাকবে আপনার কলেজের ইনকোর্স এবং 15 মার্ক হচ্ছে ইনকোর্স, মানে আপনাদের কলেজে 2টা করে ইনকোর্স পরীক্ষা হবে, ঠিক আছে। ওখানে ওই 15 মার্ক থাকবে ইনকোর্স, আর 5 মার্ক থাকবে, আর আপনার হচ্ছে 5 মার্ক থাকবে আপনার কলেজের উপস্থিতির উপরে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আপনার 80 মার্কের পরীক্ষা হবে, 100 মার্কের মধ্যে 80 মার্কের পরীক্ষা হবে। এবং এখানে ক্রেডিট, আপনি কিন্তু এতদিন আমরা কিন্তু A+ বা হচ্ছে যে মার্ক গণনা করে এসেছি, কিন্তু এখন আপনার ক্রেডিট গণনা হবে। এখানে টোটাল ক্রেডিট হচ্ছে 4, এই হিস্টোরি অফ বিডি অর্থাৎ স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ক্রেডিট হবে কত? 4, ঠিক আছে। আইসিটি তে ক্রেডিট হচ্ছে 2, অর্থাৎ এখানে 50 মার্ক টোটাল, কিন্তু আপনার পরীক্ষা হবে তাহলে কত মার্ক? 40 মার্ক। 100তে যদি 80 মার্কের পরীক্ষা হয় তাহলে 50-এ কত মার্কের পরীক্ষা হবে বলেন তো? 40 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। এখানে ক্রেডিট 2, অর্থাৎ 25-এ 1 ক্রেডিট, 50-এ 2 ক্রেডিট, 75-এ 3 ক্রেডিট, আর 100-তে 4 হচ্ছে যে ক্রেডিট, ঠিক আছে।
তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ক্যালকুলাস 1-এ হচ্ছে 4 ক্রেডিট, এখানে 80 মার্কের পরীক্ষা হবে। ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স, এখানেও 4 ক্রেডিট, 80 মার্কের পরীক্ষা হবে। লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালিটিক জিওমেট্রি, এখানেও হচ্ছে 4 ক্রেডিট আর কি। আর এই যে আইসিটি ল্যাবে, এখানে হচ্ছে 1 মাত্র ক্রেডিট, ঠিক আছে। আর ম্যাথ ল্যাব, আপনার হচ্ছে ম্যাথ ল্যাবের আপনার ক্রেডিটটা একটু যদি আমি খেয়াল করি, হ্যাঁ ম্যাথ ল্যাবের এখানেও আপনার হচ্ছে ক্রেডিট আছে 4 আর কি, ঠিক আছে। এরপরে দেখেন আপনার যে নন মেজর যে সাবজেক্ট গুলো থাকবে, তার মধ্যে ফিজিক্স 1-এ থাকবে 4 ক্রেডিট, ফিজিক্স 2-এ থাকবে 2 হচ্ছে যে ক্রেডিট। এবার কেমিস্ট্রি 1 যদি আপনি নেন তাহলে এখানে থাকবে 4 ক্রেডিট, এই ল্যাবে থাকবে 2 হচ্ছে ক্রেডিট। আপনি যদি ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স নেন তাহলে কি এখানে 4 ক্রেডিট থাকবে, আর এই ল্যাবে থাকবে 2 হচ্ছে ক্রেডিট, ঠিক আছে। তো এই গেল ক্রেডিটের বিষয়। টোটাল আপনার প্রথম বর্ষের টোটাল ক্রেডিট হচ্ছে 36। এগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, এখন এগুলো নিয়ে মাথা খারাপ করার দরকার নাই। আর আপনার টোটাল মার্কের পরীক্ষা হবে, টোটাল আপনার 900 মার্ক। আপনি যদি এখানে আর একটা বিষয় বলি, আপনি যদি কেমিস্ট্রি নেন তাহলে আপনার কেমিস্ট্রি ল্যাব হবে, আর যদি আপনি পরিসংখ্যান নেন তাহলে আপনার পরিসংখ্যানের ল্যাব হবে, ঠিক আছে। তো এখানে যে হচ্ছে বিষয়টা, আপনার টোটাল মার্ক হচ্ছে 900 মার্ক, টোটাল 900 মার্কের পরীক্ষা হবে। আর ক্রেডিট তো 36 টোটাল বললাম। এরপরে 5 মার্ক, আমরা কিন্তু এসএসসি ইন্টার পর্যন্ত 33-এ পাস হচ্ছে নিয়ে এসেছি, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে বা অনার্স লেভেলে এটা হচ্ছে সব জায়গায় আপনার কিন্তু 40-এ কিন্তু পাস, ঠিক আছে। 100 মার্কের মধ্যে 40-এ আপনাকে 40 পেলে আপনি হচ্ছে পাস করবেন। যদি 50 মার্কের পরীক্ষা হয় তাহলে আপনাকে 20 পেয়ে, টোটাল 20 পেয়ে হচ্ছে পাস করতে হবে, ঠিক আছে। ইন কোর্স আরো একটা কথা বলি, এই আপনার 80 মার্কের পরীক্ষা হবে তো, আর হচ্ছে 20, তো ইন কোর্স আর এই যে লিখিত দুইটা মিলে কিন্তু পাস, দুইটা মিলে একসাথে পাস হয়, ঠিক আছে। তো আমাদের 1 নম্বর হচ্ছে বিষয়টা গেল আর কি। এখন আপনি যখন বই খুলবেন, এখন প্রশ্ন হচ্ছে আপনি কার বই কিনবেন, বা কোন বাজারে তো বই অনেক হচ্ছে লেখকের বই আছে, এখন আপনি কার বই ফলো করবেন। তো আমি যেহেতু গণিত নিয়ে পড়াশোনা করেছি, আমি গণিত ডিপার্টমেন্ট, গণিত সাবজেক্ট গুলো পড়াই, তো এই যে মেজর যে আপনাদের 3টা বিষয়, মেজর যে 3টা বিষয়, এই 3টা বিষয় আমরা তিতাস প্রকাশনী হচ্ছে ফলো করব। সারা বাংলাদেশে তিতাস প্রকাশনীটা বেশি হচ্ছে যে আর কি, তো এই তিতাস প্রকাশনীর আমরা বই ফলো করি। এখন আপনার কাজ হচ্ছে, আপনি যে টিচারের কাছে প্রাইভেট বা কোচিং করবেন বা অনলাইনে পড়বেন, বা কলেজে যদি আপনি প্রাইভেট পড়তে না চান তাহলে কলেজে যে স্যার যে বই ফলো করতে বলবে বা যে বইটা নিতে বলবে সে বইটা হচ্ছে নিয়ে নেবেন। আরেকটা কথা বলি, বই কিন্তু আপনাদের সেমিনারে ফ্রি পাওয়া যায়, ঠিক আছে। তো বইগুলো হচ্ছে আপনারা সেমিনার থেকে সংগ্রহ করে নিতে পারেন, ওখানে ফ্রি বই পাওয়া যায়। অন্য প্রকাশনী বই নিলে সমস্যা নাই, আপনি যে প্রকাশনী স্যার কিনতে বলবো অন্যটা নিলেও সমস্যা নাই। এখানে তো অন্য প্রকাশনী নিলে সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে আপনাকে একটু প্রশ্নগুলো খুঁজে হচ্ছে বের করতে হবে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে যে, আর এইগুলো স্বাধীন বাংলাদেশ আইসিটি, আপনি এটা তো বললামই আর কি, যে আপনি যে স্যারের কাছে পড়বেন আর কি, যেগুলো একটা স্যারের কাছে পড়লে হয়, তো যে স্যারের কাছে পড়বেন ওই স্যার যে লেখকের বই কিনতে পারবে সেটা ফলো করবেন, তাহলে আপনার কাছে সুবিধা হবে। তো আমি যেহেতু গণিতের 3টা পড়াই, এই 3টা আমি কি তিতাস প্রকাশনী ফলো করি। কি কোন প্রকাশনী? তিতাস প্রকাশনী। আর এইগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে যে সিলেক্ট করবেন, ঠিক আছে। এখন আপনি যখন বই বা গাইড বই যাই হচ্ছে কিনেন না কেন, তখন আপনি দেখে তো কিছু বুঝতে পারবেন না, বা কোনগুলো প্রশ্নগুলো পড়বেন। সবাই তো আর কোর্স কিনতে পারবে না, তাই না? সবাই কি কোর্স কিনতে পারবে বলেন তো? এখন আপনি বই তো খুলবেন, তো আপনি কোন প্রশ্নগুলো পড়বেন এগুলো তো কিছু বুঝতে পারবেন না। এখন দেখেন এই ভিডিওটা আমার এখন আপডেট, যে এই ভিডিওটা 25-26 সেশনের জন্য, 25-26 সেশনের জন্য। তো আপনাদের 25 সালের, অর্থাৎ আপনাদের বড় ভাই আপুদের পরীক্ষা কিন্তু 25 সালের যে পরীক্ষার্থী, ওদের পরীক্ষাটা হয়নি, সামনে পরীক্ষা আর কি। তো নতুন বই যেহেতু বের হয়নি, তাই বই কিন্তু 25 সালের প্রশ্ন থাকবে না। তাহলে আপনার যখন আপনি এই হিস্টোরি এবং আইসিটি পড়বেন, তখন এ নিউ হচ্ছে লেখা থাকবে, পাশে সাল লেখা থাকবে, এরকম 20 বা 22
20, 22 বা 21 এরকম হচ্ছে কথাগুলো কিন্তু লেখা থাকবে। ঠিক আছে, এরকম কথাগুলো কিন্তু হচ্ছে 20, 22, 21 বা তো আপনার হচ্ছে 24 এরকম সালগুলো হচ্ছে লেখা থাকবে, বা এনইউ লিখে 10, 15 এরকম সালগুলো হচ্ছে লেখা থাকবে। ঠিক আছে, তো আপনি কত বছরের প্রশ্ন করবেন সেগুলো আমি বলছি। তো এগুলো এনইউ, শুধু এনইউ লেখা থাকতে পারে, বা জাবি বুর্গি জয়াকার বয়রসি। আপনি আবার বুর্গি জয়াকার বয়রসি দেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মনে করিয়েন না, জাবি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, আমরা প্রথমে যখন বই পাই এটা সবাই এটাই মনে করে আর কি। ঠিক আছে, এখন আপনার এটা এনইউ শুধু লেখা থাকবে কি এই হিস্টোরি এবং আইসিটির ক্ষেত্রে। এবার মেজর, যখন আপনি মেজর বই খুলবেন তখন কিন্তু এখানে একটা ঝামেলা আছে, কারণ এই ক্যালকুলাস ওয়ানটা আবার আবার হচ্ছে কাদের আছে জানেন? ফিজিক্স, কেমিস্ট্রি, পরিসংখ্যান ডিপার্টমেন্টও আছে। এই কারণে আপনি বুঝতে পারবেন না, বা এই বইটা তো শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বানানো না, ঢাকা 7 কলেজ আছে, ইউনিভার্সিটির স্টুডেন্টরাও অনেকেও তো এগুলো বই হচ্ছে ফলো করে, কারণ ওরা প্রথমে গিয়ে ইংরেজি বুঝতে পারে না, তখনই আমাদের বাংলা প্রকাশনের বইগুলো ফলো করে। ঠিক আছে, তো এখন আপনি কোনগুলো ফলো করবেন দেখেন। তো এনইউ এম যেগুলো লেখা থাকবে মানে মেজর, আপনি গণিত ডিপার্টমেন্টে পড়ছেন মানে এনইউ, এই যে এম, তারপরে এই যে সাল, এরকম সালগুলো এখানে উল্লেখ করা থাকবে, এখানে সালগুলো উল্লেখ করা থাকবে। এবার এই যে যখন আপনি নন মেজর যে সাবজেক্টগুলো পড়বেন বা এই বইগুলো খুলবেন, তখন আপনার হচ্ছে কি হবে জানেন? তখন আপনার হচ্ছে যে এনইউ লিখে এই যে এনএম হচ্ছে লেখা থাকবে, এনইউ লিখে এনএম লেখা থাকবে, দিয়ে সালগুলো হচ্ছে লেখা থাকবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আপনি বিগত কত বছরের প্রশ্ন পড়বেন। এখন শুনেন ভালো করে কথা, ভিডিওটা একটু লং হোক, কিন্তু আশা করি আপনাদের সমস্ত প্রশ্ন একদম হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো একটু ধৈর্য সহকারে দেখেন, বা একটু স্পিডটা হচ্ছে বৃদ্ধি করে দিয়ে দেখতে পারেন, যাতে সহজে শেষ হয়ে যায়। ঠিক আছে, তো আপনি এখন বিগত কত বছরের প্রশ্ন পড়বেন দেখেন। এটা হচ্ছে বলা ঠিক না, তবু আমি বলতেছি, কারণ আপনাকে বই দিয়েছে মানে আপনাকে পুরো বইটাই ফলো পড়তে হবে। ঠিক আছে, কিন্তু সাধারণত যেটা বিগত বছর থেকে মানে বিগত 20 বছর ধরে হয়ে আসছে, সেটা তো আর সবাই যেটা ফলো করছে। আপনি বিগত 10 বছরে যদি প্রশ্ন ফলো করেন তাহলে আপনার A+ নিশ্চিত। তবে বর্তমানে একটু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি স্যার, সম্মানিত ভিসি স্যার, একটু নিয়ম কানুন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে অনেক স্ট্যান্ডার্ড আকারে নিয়ে আসছে। তো এই কারণে আপনি যদি কোনো রিস্ক বা কেউ যদি ভালো আরো একদম ডিপলি প্রস্তুতি নিতে চায়, তাহলে বিগত 15 বছরের প্রশ্ন করলে আপনার একদম সকল প্রশ্ন, আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো বিগত আপনি 10 বছরের প্রশ্ন মানে প্রশ্ন পড়লে ইনশাল্লাহ আপনার A+ 100%। এখন কেউ যদি শেষ সময় এসে থাকে, কারণ ফার্স্ট ইয়ারে বেশিরভাগ হয় কি জানেন, রিঅ্যাডমিশন দিয়ে আসে, রিঅ্যাডমিশন দেওয়ার ফলে সময় পায় না, লাস্টে 2 মাস, 3 মাস, 1.5 মাস কেউ সময় পায়, তখন আপনি কি করবেন? বিগত আপনি 5 বছর আগে প্রশ্ন সলভ করেন। ধরেন আপনাকে আমি ধরে নিচ্ছি যে আপনি 25-26 সেশনের, আপনাকে একটা ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি, তাহলে বাকি পরবর্তীতে কেউ যদি ভিডিওগুলো দেখে তাহলে আপনারা হচ্ছে যে বুঝতে পারবেন। আপনাকে আমি ধরে নিচ্ছি যে এটা আপনি 25-26 সেশনের আপনি ভিডিওটা দেখছেন, তাহলে আপনি 25 সালের, তাহলে আপনারা হচ্ছে 26 সালের পরীক্ষার্থী। পরীক্ষা আপনাদের 27 সালে হোক বা 28 সালে হোক বা 29 সালে হোক, 30 সালে হোক, সেটা বিষয় না, কিন্তু আপনার পরীক্ষার্থী কত সালে? 26 সালে। এখন আপনি কি হচ্ছে করবেন? আপনি 25-26 সেশনের মানে আপনি 25 সালের প্রশ্নগুলোকে বাদ দিবেন। এখন বিগত 10 বছরের প্রশ্ন মানে আপনার হচ্ছে যে কত বছর আপনি প্রশ্ন ফলো করবেন? 15 থেকে 24। ধরেন এনইউ মেজর, তাহলে এই মনে করেন যে 15 সালের যে প্রশ্নগুলো আছে, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এরকম বিগত 10 বছরের প্রশ্ন যদি আপনি সলভ করেন, ইনশাল্লাহ আপনি A+ হচ্ছে পেয়ে যাবেন। এটা মেজর নন মেজর উভয়ের জন্য। তবে আপনি মেজরটাকে একটু ভালো হচ্ছে ফলো করবেন, নন মেজর গুলো আপনাকে একটু কম ফলো করতে হবে, কারণ মেজর গুলো আগে হচ্ছে কভার করবেন, তারপরে নন মেজরের দিকে যাবেন। ঠিক আছে, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এখানে এনইউ মেজর মানে আবার সবগুলো 15, 16, 17 থাকবে এরকম না, মানে কোনোটা ধরেন 15 সালে এসছে, 16, 17, কোনোটা শুধু 17 আর 22 সালে এসেছে, কোনোটা 21 এবং 24 সালে এসেছে। তাহলে এই ম্যাথগুলো আপনার করতে হবে। আপনি এর আগেরও যদি ম্যাথ করতে চান তাহলে করবেন, সেটা আপনার বিষয়। ঠিক আছে, আমি এখানে আপনাকে বাধা দেওয়ারও কেউ না, বা আমি এটা আপনাকে নিশ্চিত করে বলে দিতে পারি না যে আপনি শুধু বিগত 10 বছরের প্রশ্ন পড়লেই A+ নিশ্চিত, এটা আপনাকে আমি বলতে পারবো না। এটা বলার আমার কোনো অধিকারও নাই, বা এটা বলা যুক্তিযুক্তও না।
কারণ আমরা সাধারণত যেটা দেখে আসছি এটা আপনাকে হচ্ছে আমি হচ্ছে জানিয়ে দিলাম, ঠিক আছে। এটার জন্য আপনি আবার আমাকে আবার হচ্ছে আপনি দোষ দিয়েন না, কারণ প্রতি বছর একটা করে সাবজেক্ট আবার পরীক্ষা কিন্তু আপনার জটিল হয়ে থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে কারণে এই কারণে প্রস্তুতি কত ভালোভাবে নেবেন সেটা আপনার ব্যাপার। বাট আপনি যদি আমার কাছে সাজেশন নিতে আসেন তাহলে আমি এটা বলবো, কারণ আপনি ফলো করবেন কিনা সেটা আপনার বিষয়, ঠিক আছে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো হচ্ছে ঠিক আছে, এখন আমরা হচ্ছে যে বাকি আরেকটু সামনে আগাই। তো এনিউ মেজর নন মেজর এগুলো নিয়ে কথা হইলো, জাবি নিয়েও কথা হইলো। বিগত 15 থেকে আপনি 24 বছরের ম্যাথ সলভ করবেন সেটা হচ্ছে হইলো। বুক আপনি 23 প্রকাশনী হচ্ছে ফলো করবেন সেটাও হইলো। এখন হচ্ছে মূল যে বিষয়টা সেটাতে আছে, সেটা হচ্ছে যে আমরা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রেখেছি। সুবর্ণ সুযোগটা কি? এই ক্যালকুলাস 1টা আমি যে কোর্সগুলো করাচ্ছি সেগুলো আমি এই 3টা মেজর ম্যাথগুলো হচ্ছে করাচ্ছি। সামনে ইনশাল্লাহ সময় সুযোগ হলে এই নন মেজর এবং পরিসংখ্যান বা আইসিটি এগুলো নিয়ে করবো আর কি। বাট আপাতত আমি যেগুলো গণিত অনার্স প্রথম বর্ষ থেকে 4র্থ বর্ষ নিয়ে ম্যাথ নিয়ে আপাতত কাজ শেষ করবো, তারপরে সময় পেলে ইনশাল্লাহ হচ্ছে ইয়া করবো আর কি, বা আমরা পারলে অন্য টিচার হয়তো বা নিয়ে আসতে পারি, ঠিক আছে। সেটা সময় সুযোগ হচ্ছে বলে দিবে, সেটা আমি আগাম বলতে পারি না, এটা আল্লাহর উপর ভরসা রেখে বললাম। যদি আল্লাহ হচ্ছে যে আমাকে সেটা হচ্ছে তৈরি করাই আর কি, তাহলে হয়তো বা হবে, ঠিক আছে। তো এই ক্যালকুলাস 1টা আমরা মেজর নন মেজর উভয়ের জন্য ফ্রি করে দিয়েছি। অর্থাৎ ক্যালকুলাস 1 যারা ম্যাথ ডিপার্টমেন্টে আছে, ফিজিক্স ডিপার্টমেন্টে আছে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছে, পরিসংখ্যান ডিপার্টমেন্টে আছে, সবার জন্য আমরা এই কোর্সটাকে ফ্রি করে দিয়েছি। এবং আপনি যদি আমার ইউটিউবে প্লেলিস্টে যান তাহলে মেজরদের জন্য আলাদা প্লেলিস্ট বানানো আছে, নন মেজরদের জন্য আলাদা প্লেলিস্ট বানানো আছে, ঠিক আছে। এবার আপনি যদি মনে করেন যে আপনি নন মেজর একসাথে ভিডিওগুলো দেখবেন, তাও আলাদা প্লেলিস্ট বানানো আছে, আপনি প্লেলিস্টটা ফলো করতে পারেন। এখানে আবার আরো একটি কথা বলে রাখি, এই ক্যালকুলাস 1-এ প্লেলিস্টে কি হয়েছে, এই মেজর নন মেজর যে প্লেলিস্টে গিয়ে অনেকে আবার পার্ট খুঁজে পায় না। ধরেন পার্ট আছে 7, তারপরে পার্ট হয়ে গেছে 9 হয়তো বা। এখন প্রশ্ন হচ্ছে আপনার 8 পার্টটা কই, মেজর বা নন মেজর? আপনি মেজরে গিয়ে হয়তো বা পার্ট 8টা খুঁজে পান না। এই 8 পার্টটা মনে করবেন যে নন মেজর, অর্থাৎ যারা ফিজিক্স বা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছে বা পরিসংখ্যান ডিপার্টমেন্টে আছে, এই পার্ট 8-এর যে ভিডিও বা 2টা ভিডিও দেওয়া হয়েছিল, সেই 2টা ম্যাথ পার্ট 8-এ যে ম্যাথগুলো দেওয়া হয়েছিল সেই ম্যাথগুলো হয়তো বা নন মেজরদের চলে এসেছে। ওই কারণে আমরা মেজরে ওই পার্টটা রাখি না। এটা খুবই যত্ন সহকারে এবং আমি সবগুলো দেখে ঠিক করেছি, অতএব ভুল হওয়ার কথা নয়। তারপরে যদি কোনো ম্যাথ মিস্টেক হয় আমাকে হচ্ছে ইনবক্সে তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো এটা হচ্ছে যে এটা একটু আপনারা হচ্ছে দেখে নেবেন আর কি, ঠিক আছে, যে পার্টটা এরকম একটা নাও থাকে। এখন আপনি যদি পার্ট প্রতিটাই মিলাতে চান তাহলে মেজর নন মেজর যে উভয়ের জন্য প্লেলিস্টটা বানানো যায় সেটা হচ্ছে খেয়াল করবেন। আর অন্যান্য সাবজেক্টের আমরা 2-3টা করে অধ্যায়ের ভিডিও দিয়েছি, সেগুলো দেখে মানে আমরা আমাদের কোর্স সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যে আমরা কতটা বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং বিগত 15 বছর আমি ম্যাথ সলভ করে দিচ্ছি। এবং প্রথমে আমরা কি করছি, প্রথমে বেসিক দিচ্ছি, তারপরে বিগত 15 বছর ম্যাথ ধরে সবগুলো সলভ করে দিচ্ছি, পিডিএফ নোট। আপনার আরো অনেক সুবিধা আছে। তো এগুলো নিয়ে বিস্তারিত কথা বলতে চাই না, এগুলোর জন্য আপনারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে, কেউ কোর্সে ভর্তি হতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে যোগাযোগ করতে পারবেন। আর ক্যালকুলাস 1টা আপনারা একদম ফ্রিতে হচ্ছে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি কথা আর কি। আর কোর্সের অফার এরকম এগুলো বিস্তারিত কোর্সের ফি নিয়ে আমি এখানে কথা বলতে চাই না, এবং সাজেশন নিয়েও কথা বলতে চাই না। সাজেশন এবং হচ্ছে কোর্স যদি আমাদের নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, সেখানে আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখানে তেমন কথা বলতে চাচ্ছি না। তো এই ছিল মোটামুটি এখানে আলোচনা। আর জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে পরে কি হবে না হবে এগুলো নিয়ে আমরা হচ্ছে যে সংক্ষেপে একটা ভিডিও এরপরে দিব, সেটা হচ্ছে যে আপনারা দেখে নেবেন। তো আরো একটি কথা আপনাদের না হচ্ছে বললেই নয়, আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে হয়তো ভর্তি অনেকে হচ্ছে আপনি ডিপ্রেশনে থাকেন। তো আসলে ডিপ্রেশন হওয়া মানে পুরোটা উড়িয়ে দেওয়াও যায় না, আর আপনাদের একদম ডিপ্রেশন হওয়ারও কিছু নাই, ঠিক আছে। আপনাকে আমি বিষয়গুলো ধাপে ধাপে বলছি। আমরা অন্য একটি ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, পরিসংখ্যান
এবং যারা ম্যাথ ডিপার্টমেন্ট আছেন তাদের সবার জন্য আপনাদের কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো নিয়ে ছোট্ট করে যদি বলি, আপনি যে কোনো চাকরি আপনি এইগুলো সাবজেক্টে যদি অনার্স করেন, কমপ্লিট করতে পারেন, অনার্সটা শেষ করতে পারেন, মাস্টার্স সেটা হচ্ছে পরে হচ্ছে বাদ দিলাম, অনার্স শেষ করতে পারেন, আপনার যে কোনো বাংলাদেশের বড় বড় যে কোনো চাকরি আপনার জন্য দরজা খুলে যাবে। ঠিক আছে, আপনি যে কোনো জায়গাতে একদম আপনি হচ্ছে সামনের কাতারে থাকবেন। ঠিক আছে, আপনার যে কোনো প্রাইভেট জব বলেন, পরিসংখ্যান বিভাগে ব্যাংক জব, বিসিএস দিতে পারবেন, এনটিআরসিএ ইত্যাদি। অতএব হতাশ হওয়ার কিছু নাই। প্রতিষ্ঠান আপনার হচ্ছে ডাজ নট ম্যাটার, প্রতিষ্ঠান ডাজ নট ম্যাটার। আপনাকে আমি বলবো যে আপনি স্কিল প্রথম বর্ষ থেকে আপনার হচ্ছে যে কোনো স্কিল হচ্ছে যে ডেভেলপমেন্ট করতে থাকেন। যে কোনো একটা বিষয় আপনি যে হচ্ছে বিষয়টা পারেন সে হচ্ছে বিষয়ে আপনি স্কিল অর্জন করার ধীরে ধীরে চেষ্টা করেন। কারণ আপনাকে এখানে তো নিজে থেকে কেউ কোনো কিছু শেখাতে আসবে না, আপনাকে নিজে থেকে সবকিছু হচ্ছে যে করে নিতে হবে। ঠিক আছে, আদায় করে নিতে হবে। কারণ আপনি যদি ধরেন একজন আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে দিয়ে ওই হচ্ছে যে কম্পিউটারে টিপতে জানে না, কিন্তু আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, অথচ আপনি ফ্রিল্যান্সিং জানেন বা যে কোনো আপনার হচ্ছে টাইপিং করতে জানেন, যে কোনো কিছু টাইপিং করতে জানেন, কিন্তু একজন আপনার যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এসে আপনার হচ্ছে যে মানে হাতে দিতে জানে না, এরকম অনেকেই আছে। কিন্তু অনেকে আছে যে যারা এই পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেও ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না। কিন্তু অনেকে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক হাজার উদাহরণ আছে যারা বিসিএস বলেন, ব্যাংক বলেন, যে কোনো ভালো ভালো জব সব জায়গায় কিন্তু ভালো করছে। অতএব এখানে হতাশ হওয়ার কিছু নাই, আপনি প্রথম থেকেই পড়াশোনা শুরু করে দেন। আর যারা সায়েন্স রিলেটেড আপনারা এই যে সাবজেক্ট গুলোতে আছেন তাদেরকে অনুরোধ করবো, ছোট্ট একটা অনুরোধ, ক্যালকুলাস 1টা কোনোভাবে বাদ দিয়েন না। মানে ক্যালকুলাস 1টা গ্যাপ হচ্ছে রাখেন না। কারণ ক্যালকুলাস 1 যদি আপনি গ্যাপ রাখেন, যারা বিশেষ করে ম্যাথ ডিপার্টমেন্ট এবং ফিজিক্স ডিপার্টমেন্ট আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং পরিসংখ্যান ডিপার্টমেন্টও। কারণটা কি? কারণ হচ্ছে যে আপনি যারা ম্যাথ ডিপার্টমেন্টে আছেন, আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, বিশেষ করে তৃতীয় চতুর্থ, এবং আপনি যখন মাস্টার্সে পড়বেন আপনার 7টা 8টা 9টা করে ম্যাথের যে বইগুলো থাকবে, প্রতিটা বইয়ে অন্তরীকরণ আছে, প্রতিটা বইয়ে যোগজীকরণ আছে। ঠিক আছে, প্রতিটা সাবজেক্টেই 70-80% অন্তরীকরণ, যোগজীকরণ কিছু থাকে, কিছু অন্য ম্যাথও থাকে। তো 60-70% অন্তরীকরণ। তাহলে অন্তরীকরণটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। যারা বিশেষ করে মানে ফিজিক্সও পড়তেই হবে আপনাকে, ম্যাথে পড়তেই হবে, পরিসংখ্যানে অনেক প্রয়োগ আছে, অনেক জায়গায় আপনার অন্তরীকরণ লাগবে। তখন আপনি অন্তরীকরণ না জানলে তো হচ্ছে পারবেন না। তো এই কারণে আমরা ক্যালকুলাস 1টাকে একদম ফ্রি করে দিয়েছি আপনাদের জন্য। আপনারা সেখান থেকে উপকৃত হবেন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করবে। ঠিক আছে, তো আজকের এক্সট্রা আমি কথা বলতে চাচ্ছি না এখানে আজকে ভিডিওটি অনেক হয়তো লম্বা হয়ে গেছে, আজকে আর কথা বলতে চাচ্ছি না। অন্য একটি ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।